একটা পরিবার যেখানে একের পর এক মানুষ মারা যাচ্ছিল। কেউ মারা গেলেন হঠাৎ অসুস্থ হয়ে, কেউ খাবার খাওয়ার পর, কেউ আবার বাড়ির মধ্যেই অচেতন হয়ে পড়লেন। আর আশ্চর্যের বিষয়, প্রতিটা মৃত্যুর কারণগুলো ছিল খুব সাধারণ। কখনো আত্মহত্যা, কখনো খাবারে শ্বাস আটকে যাওয়া, কখনো হার্ট অ্যাটাক। কিন্তু যদি এই কোনোগুলোই মৃত্যুর আসল কারণ না হয়, যদি এই পরিবারে বছরের পর বছর ধরে ঘটে যাওয়া মৃত্যুগুলোর মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র থাকে, আর সেই যোগসূত্র যদি লুকিয়ে থাকে একটা বিষাক্ত রাসায়নিকের মধ্যে। কেরালার কোজিকোড়ের কাছে একটা ছোট্ট এলাকা কুডাথাই, 2002 থেকে 2016, প্রায় 14 বছর একই পরিবারের মধ্যে 6 জনের মৃত্যু। প্রথমে তো কেউ সন্দেহ করেনি, কিন্তু 2019 সালে সামনে আসে একটা পুরনো মৃত্যুর রিপোর্ট, আর সেখান থেকে শুরু হয় এমন এক তদন্ত যা পুরো কেরালাকে স্তম্ভিত করে দেয়। 6টি মৃত্যু, একই পরিবার, আর পুলিশ তদন্তের কেন্দ্রে উঠে আসে একজন নারীর নাম, জলি জোসেফ। কিন্তু প্রশ্ন হলো, এই 6টি মৃত্যু কি পরপর ঘটে যাওয়া দুর্ঘটনা ছিল, নাকি কেউ বছরের পর বছর ধরে মৃত্যুগুলোকে সাজিয়ে যাচ্ছিল স্বাভাবিক মৃত্যুর মতো? নমস্কার, আমি জয়ন্ত। আজকে আমি নিয়ে যাব কেরালার একটি ছোট্ট গ্রাম কুডাথাইতে, যেখানে 14 বছর ধরে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়ে গেছিল। আর সেই মৃত্যুগুলো কিভাবে হয়েছিল এবং কেন হয়েছিল তারই উত্তর খুঁজবো আজকের এই গল্পে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। কেরালা সবুজে ঘেরা শান্ত সুন্দর একটি রাজ্য, আর সেই রাজ্যের কোজিকোড় জেলার একটি এলাকা কুডাথাই। বাইরে থেকে দেখলে একটি সাধারণ গ্রাম, মানুষের স্বাভাবিক জীবন, বাড়ি, পরিবার, চাকরি, ধর্মীয় অনুষ্ঠান, প্রতিবেশীদের সাথে সম্পর্ক। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই বছরের পর বছর ধরে ঘটছিল একের পর এক মৃত্যু। প্রথম মৃত্যু 2002 সালে, তারপরে 2008, 2011, 2014 সালের পর পরে আরও 2টি মৃত্যু, এবং 2016 সালে আরেকজনের। টোটাল 6 জন মানুষ, 6টি মৃত্যু। প্রথম দিকে কেউ এগুলো সিরিয়াল কিলিং হিসেবে দেখেনি, কারণ মৃত্যুগুলোর মাঝে ছিল কয়েক বছরের ব্যবধান। আর এটাই হয়তো এই গল্পের সবথেকে ভয়ঙ্কর দিক। কেউ যদি সত্যি পরিকল্পনা করে থাকে, তাহলে সে তাড়াহুড়ো করেনি, সে অপেক্ষা করেছে বছরের পর বছর। চলে যাই 2002 সালে। পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আন্নাম্মা থমাস, 57 বছর বয়সী মহিলা। একদিন সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন এবং কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসেন, এবং তারপরে তিনি এক গ্লাস জল পান করলে তার শরীর হঠাৎ খারাপ করতে শুরু করে। মাথা ঘোরানো, অস্বস্তি এবং দুর্বলতা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি, এবং মৃত্যুর কারণ হিসেবে বলা হয় হার্ট অ্যাটাক। সেই সময় এটি ছিল পরিবারের কাছে একটি দুঃখজনক মৃত্যু, কিন্তু তখন কি কেউ ভেবেছিল এই পুরো গল্পের এটি একটা প্রথম অধ্যায়? সম্ভবত না, কারণ তখনও তারা জানতো না কয়েক বছরের মধ্যে এই পরিবারে আবারও ঘটতে চলেছে আরেকটি মৃত্যু। চলে আসি 2008। আনাম্মার স্বামী টম থমাস, 66 বছর বয়স তার। একদিন তিনিও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন ছুটে আসে, কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান। একই পরিবারের দ্বিতীয় মৃত্যু, কিন্তু তখনও এটাকে কেউ হত্যার সাথে যুক্ত করেনি, কারণ একটি পরিবারের মধ্যে কয়েক বছর ব্যবধানে দুজনের স্বাভাবিক মৃত্যু। শুনতে যতটা অস্বাভাবিক লাগে, প্রমাণ ছাড়া সেটাকে অপরাধ তো বলা যায় না। আর ঠিক এখানেই এই রহস্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কেউ যদি পরিকল্পনা করেও থাকে, তাহলে তৎক্ষণাৎ তাকে সন্দেহ করার কিছু ছিল না, কারণ মৃত্যু দুটো একসাথে হয়নি। সময় তাদের মধ্যে ছিল একটা বড় ব্যবধান। তারপর 2011 মৃত্যু হয় রয় থমাস, আনাম্মা এবং টম থমাসের ছেলে, মাত্র 40 বছর বয়স, এবং তিনি ছিলেন জলি জোসেফের স্বামী। সেদিন রাতে তিনি খাবার খেয়েছিলেন, ভাত। তার কিছুক্ষণ পরে তিনি বাথরুমে যান, কিন্তু বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ পরেও তিনি বের হচ্ছেন না। পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। দরজা খোলা হয়, আর ভেতরে পাওয়া যায় রয়কে মৃত অবস্থায়। তবে এই ঘটনাটি ছিল আগের দুটির থেকে আলাদা, কারণ রয়ের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছিল, কারণ ময়নাতদন্তে বিষাক্ত পদার্থের উপস্থিতি উল্লেখ করা হয়, কিন্তু সেই সময় মৃত্যুটিকে আত্মহত্যা বলে দেখানো হয়েছিল, এবং কারণ ছিল আর্থিক সমস্যা, এবং সেই সমস্যার জন্য রয় আত্মহত্যা করেছিল। এবং তারপরে এই গল্পে আসে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, রয়ের মামা ম্যাথিউ। তিনি রয়ের মৃত্যুর বিষয়টা নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরও ময়নাতদন্তের দাবি করেন। কিন্তু তখনও কেউ কল্পনা করেনি বহু বছর পর এই পুরনো রিপোর্টই তদন্তের একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠবে। তারপর 2014 মারা যায় রয়ের মৃত্যুর তদন্তের দাবি করা সেই মামা ম্যাথিউ। তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী সেই মামাকে বিষ মেশানো মদ দেওয়া হয়েছিল। কিন্তু এখানেই শেষ না, এই একই বছরে মারা যায় একটি 2 বছরের শিশু, আলফাইন সাজু। তার মৃত্যুর কারণ গলায় খাবার আটকে। একটি শিশু, একটি পরিবার, আবারও একটি মৃত্যু। তারপর 2016 মৃত্যু হয় আলফাইনের মা সিলি সাজু। জলি তাকে একটি ক্যাপসুল দিয়েছিলেন বলে তদন্তে অভিযোগ ওঠে। ক্যাপসুলটি নাকি শক্তি বাড়াতে সাহায্য করবে বলে বলা হয়েছিল, এবং তারপরই সিলি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এখন একবার পুরো ছবিটা দেখুন। 2002 আনাম্মা থমাস, 2008 টম থমাস, 2011
রয় থমাস, 2014 ম্যাথিউ, 2014 আলফাইন সাজু, 2016 সিলি সাজু। এই টোটাল 6 জন একই পরিবারের 14 বছরের মধ্যে মৃত্যু। প্রথম দিকে এগুলো আলাদা আলাদা ঘটনা বলে মনে হয়েছিল, কিন্তু পরে যখন সব ঘটনাকে একসঙ্গে রাখা হয় একটি প্যাটার্ন দেখা দিতে শুরু করলো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি মৃত্যুর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে ছিল একই পারিবারিক পরিমণ্ডল। কিন্তু এতদিনেও কেউ বুঝতে পারেনি এই পুরো ঘটনার উত্তর লুকিয়ে আছে পুরনো একটা মৃত্যুর রিপোর্টে। 2018 রয়ের ভাই রোজো থমাস এই পুরো ঘটনাগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তিনি RTI এর মাধ্যমে সরকারি নথি সংগ্রহ করেন। তারপর হাতে আসে রয় থমাসের পুরনো ময়নাতদন্তের রিপোর্ট। আর রিপোর্ট পড়তে গিয়ে তাদের সামনে আসে এমন কিছু তথ্য যা আগে বলার কথার সঙ্গে মেলে। খাবারের সময় নিয়ে অসঙ্গতি ছিল, রয় কি খেয়েছিল সেটা নিয়েও প্রশ্ন ওঠে, আর ময়নাতদন্তে বিষাক্ত পদার্থের উপস্থিতি পুরো ঘটনাটিকে নতুন সন্দেহের মধ্যে নিয়ে আসে। ভাবুন তো, একটা মানুষ মারা গেল, বছরের পর বছর কেটে গেল, সবাই ভাবলো ঘটনাটি শেষ, কিন্তু বহু বছর পর একটি কাগজ, মানে একটি পুরনো রিপোর্ট, সেই মৃত্যুকেই আবার জীবন্ত করে তুলল। আর এবার প্রশ্ন উঠল, রয় কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল? এবং তার মৃত্যু যদি স্বাভাবিক না হয় তাহলে আরও মৃত্যুগুলো? যাই হোক, পরিবারের সদস্যদের অভিযোগ এবং পুরনো মৃত্যুর তথ্যগুলো সামনে আসার পর পুলিশ শুরু করে তদন্ত। তদন্তকারীরা একে একে পুরনো ঘটনাগুলোকে খতিয়ে দেখতে থাকেন। তারিখ, মৃত্যুর কারণ, ময়নাতদন্তের রিপোর্ট, পারিবারিক সম্পর্ক, কে কোথায় ছিলেন, কার সাথে কার যোগাযোগ ছিল, এবং সবথেকে বড় প্রশ্ন, এই 6টি মৃত্যুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তদন্তের কেন্দ্রে ধীরে ধীরে উঠে আসে একটি নাম, জলি জোসেফ। জলি ছিলেন রয় থমাসের স্ত্রী। পরবর্তীতে তিনি সাজু জাকারিয়াকে বিয়ে করেন। তদন্তকারীদের মতে বিভিন্ন মৃত্যুর সময় তার উপস্থিতি এবং ঘটনাগুলোর সাথে তার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং 2019 সালে এই তদন্ত মোড় নেয় একটা নাটকীয় পর্যায়ে, কারণ একটি শব্দ এই পুরো তদন্তকে ঘুরিয়ে দেয়, সায়ানাইড। সায়ানাইড হলো অত্যন্ত বিষাক্ত একটা রাসায়ন। তদন্তকারীরা মনে করে এই সায়ানাইড দিয়ে একাধিক মানুষকে হত্যা করা হয়েছিল। এবং তারপরে উঠে আসে আরও দুটো নাম, ম্যাথিউ এবং প্রাজি কুমার। এই ম্যাথিউ নাকি এই সাইনাইড জোগাড় করেছিল এবং জলি জোসেফের হাতে হ্যান্ডওভার করেছিল প্রাজি কুমার। তবে এই ঘটনাগুলোর ক্ষেত্রে কার কি ভূমিকা ছিল সেটা নিয়ে এখনো সন্দেহ আছে। আর এখানেই রহস্য আরও গভীর হয়, কারণ প্রশ্ন শুধু কে সাইনাইড দিয়েছিল তা নয়, প্রশ্ন হলো কেন দিয়েছিল। একটা অপরাধের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো মোটিভ, কেন? তদন্তকারীরা জলি জোসেফকে ঘিরে বিভিন্ন আর্থিক, পারিবারিক এবং সম্পর্কজনিত বিষয় খতিয়ে দেখেছেন। তার শিক্ষাগত যোগ্যতা ও চাকরি নিয়ে তিনি যে দাবি করতেন সেগুলো নিয়েও প্রশ্ন ওঠে। তিনি নিজেকে একটি মর্যাদাপূর্ণ পেশাগত অবস্থানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিতেন, কিন্তু তদন্তে তার সেই দাবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তার ব্যক্তিগত জীবনেও ছিল পরিবর্তন। প্রথম স্বামী রয়ের মৃত্যুর পর পরিবারের আরেক শাখার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত তিনি সাজু জাকারিয়াকে বিয়ে করেন। কিন্তু এই সব কিছু কি হত্যার উদ্দেশ্য প্রমাণ করে? না, কারণ সন্দেহ প্রমাণ নয়, আর অভিযোগ দোষী সাব্যস্ত হওয়ার সমান নয়। কিন্তু এই মামলার সবথেকে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? সায়ানাইড নয়, 6টি মৃত্যুও নয়, বরং সময়। থেকে 2016, 14 বছর। 2019-এ জলি জোসেফ গ্রেপ্তার হয়। তার সাথে গ্রেপ্তার হয় 2 সন্দেহভাজন, MS ম্যাথিউ এবং প্রাজি কুমার। এই গ্রেপ্তারের পর কুডাতিয়ার নাম ছড়িয়ে পড়ে সারা দেশে। একটি পরিবারের 14 বছরের ইতিহাস হঠাৎ পরিণত হয় জাতীয় আলোচনার বিষয়। মানুষ প্রশ্ন করতে শুরু করে, কিভাবে এতগুলো মৃত্যু বছরের পর বছর নজর এড়িয়ে গেল, কিভাবে একই পরিবারের এতজন মানুষ মারা গেল, আর কেন এত দেরিতে সন্দেহ তৈরি হলো। এই কুডাতিয়ার গল্প আমাদের একটি অস্বস্তিকর সত্য মনে করিয়ে দেয়। কখনো কখনো রহস্য লুকিয়ে থাকে অন্ধকার জঙ্গলে নয়, পরিত্যক্ত বাড়িতেও নয়, বরং আমাদের একেবারে পরিচিত পরিবেশের মধ্যেই। একটি পরিবার, একটি বাড়ি, একটি খাবারের টেবিল, আর বছরের পর বছর ঘটে যাওয়া কিছু মৃত্যু। আজ আমরা জানি এই মৃত্যুগুলো নিয়ে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল, তদন্ত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, কিন্তু শেষ সত্যটা নির্ধারণ করবে আদালতের প্রমাণ এবং রায়। কারণ ট্রু ক্রাইমের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রহস্য নয়, সত্য। এই সত্যি ক্রাইম গল্পটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, আমি জয়ন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।